এক্সপায়ারি থিওরি, সেই বক্তব্যটাকে আরো এগিয়ে নিয়ে যেতে তথ্যের মাধ্যমে। আমি বলবো ডিরেল মাস্টার। ট্রেনটা চলছিল লাইনের ওপরে, উনি ডিরেল করে দিলেন, লাইন চ্যুত করে দিলেন। অর্থ অবস্থাকে কি করে করলেন? প্রথমেই আসি জিডিপি। 2015-16-তে আর্থিক জিডিপি হার ছিল 8.15%। GDP was growing at 8.15%. কি হলো? আনলেন উনি সৌরাচারী নির্মম একটি ব্যবস্থা, যার নাম হলো নোটবন্দি। যার জন্য আমি বলছি ডিরেল। নোটবন্দি এলো, ডিরেল হয়ে গেল। কি হলো? জিডিপি পড়ে নেমে গেল 2017-18-তে 6.7%। চলছিল 8.15-এ, স্টেডি স্টেট। এলো ডিমনিটাইজেশন, অর্থনৈতিক অবস্থা লাইনচ্যুত হয়ে গেল, ডিরেল হয়ে গেল। কেননা সৌরাচারী নির্মম একটি জিনিস আনলেন, যার নাম ডিমনিটাইজেশন। প্রথম হলো জিডিপি। এরপর আরেকটু ভেতরে ঢুকতে চাই, মেক ইন ইন্ডিয়া, এই সমস্ত বলা হচ্ছে। ধরা যাক তথ্যটা কি বলছে। শিল্প বাড়ছিল 2015-16-তে 9.58%, প্রায় 10% করে বাড়ছিল শিল্প। 9.58% রেটে বাড়ছিল। এলো এই সৌরাচারী নির্মম ড্রাকোনিয়ান ডিমনিটাইজেশন। কি হলো শিল্পের? What happened to the industrial sector? Nose dive. ধীরে 2017-18-এ 9.58% জায়গায় 5.95%, 5.95%। চিন্তা করুন, যে ইকোনমিটা চলছিল নোজ ডাইভ করে, সেটাকে রেলকে পটরি সে উতার দিয়া। এবারে আসুন উৎপাদন শিল্প, যাকে ম্যানুফ্যাকচারিং বলে। ম্যানুফ্যাকচারিং চলছিল 2015-16-তে 13.06%, 13.06% rate of growth. Manufacturing was moving forward. Edo destabilization, derailment. Manufacturing growth rate fell to 5.93%. যেটা চলছিল 13.04, মানে 13%, নোজ ডাইভ করে সেটা নেমে এলো 5.93%। তার মানে কি? তার মানে ডিরেলমেন্ট মাস্টার, ইডিএম, ডিএম এর জায়গায় ইডিএম, ডিরেলমেন্ট মাস্টার। এবারে আসছি ব্যাংকিং সিস্টেম। 2014 সালে আমাদের ব্যাংকগুলোর নন পারফর্মিং অ্যাসেটস, যারা ধার নিয়েছে কিন্তু ইন্টারেস্ট দিতে পারছে না বা আসল দিতে পারছে না, তাদের সংখ্যা, তাদের টোটাল অ্যামাউন্ট ছিল 2 লক্ষ কোটি টাকা, 2 লাখ ক্রোড় এনপিএ 2014-তে। 2017-18-তে সেটা বেড়ে, আশ্চর্য, বেড়ে হয়ে গেল 10 লক্ষ কোটি টাকা। 2 লক্ষ কোটি টাকাটা বেড়ে 10 লক্ষ কোটি টাকা এনপিএ হয়ে গেল। এবারে বুঝতে পারছেন, যারা পালিয়ে গেছে দেশ থেকে, that is only tip of the iceberg, মানে পাহাড়ের শুধু ওপরটা, ভেতরে এরকম হাজার হাজার মানুষ আছে যারা ধার নিয়ে শোধ দিতে পারছে না। কেন পারছে না? নানা কারণ। তার মধ্যে একটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে, জিডিপি পড়ে গেছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট পড়ে গেছে, ম্যানুফ্যাকচারিং পড়ে গেছে। তাদের মধ্যে যারা সৎ,
তাদের পক্ষেও দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। 2 লক্ষ কোটি থেকে জাম্প করে 10 লক্ষ কোটি নন পারফর্মিং অ্যাসেটসে মোদী সরকার পৌঁছে দিয়েছে। জবাব দাও, জবাব দাও। জিডিপি গ্রোথ রেট পড়েছে, তার জবাব দাও। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট পড়েছে, তার জবাব দাও। ম্যানুফ্যাকচারিং গ্রোথ রেট পড়েছে, তার জবাব দাও। ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেটস বেড়েছে, মানুষের কাছে জবাব দাও। বেকারদের সংখ্যা কি হলো? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, যা কেন্দ্রীয় সরকারের সংগঠন, তা আজকে বলছে আনএমপ্লয়মেন্ট রেট 45 বছরের সবচেয়ে বেশি হয়েছে। আমি বলছি না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না, বলছে কে? কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বলছে 45 বছরে সবচেয়ে হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট। 2 কোটি মানুষ চাকরি হারিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এক্ষুনি বলছিলেন, শুনলাম। CMIE অত্যন্ত রেসপেক্টেড রিসার্চ বডি, কোনো পক্ষ নেয় না। তারা কি বলেছে? 2018 সালে 1.1 crore জবস ওয়ার লস্ট। তার মানে একদিকে জিডিপি পড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ পড়ে যাচ্ছে, কৃষকদের মধ্যে হাহাকার, সুইসাইড হচ্ছে, ম্যানুফ্যাকচারিং গ্রোথ পড়ে যাচ্ছে, নন পারফর্মিং অ্যাসেটস ছাপিয়ে একেবারে জাম্প করে 2 থেকে 10 লক্ষ কোটিতে পৌঁছে যাচ্ছে। আনএমপ্লয়মেন্ট রেট 45 বছরের সবচেয়ে হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট। বেকারত্বের হার এই মোদী সরকার তৈরি করেছে। জবাব দাও, জবাব দাও। এরপরে আরেকটা লাস্ট ফিগারে আসবো, যেটা হয়তো আপনারা শোনেননি। প্রধানমন্ত্রী 92টা দেশে গেছে, 92 কান্ট্রিজ, মানে তার মধ্যে কিছু রিপিট ভিজিট আছে। 92 ভিজিটস, 55 মাসে 92টা ভিজিট। খরচ কত হয়েছে জনসাধারণের পয়সা? 2021 কোটি এই ঘোরাবেড়া ঘুরি বেড়ানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কি হয়েছে? প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 2014 সালে ছিল, বাড়ছিল 22.63%, প্রায় 23% হারে বাড়ছিল। 2017-তে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট পড়ে আশ্চর্য হয়ে যাবেন শুনে, নেগেটিভ 10.26%। কোথায় 23% পজিটিভ, কোথায় নেগেটিভ 10.26%, -10.26%। তার মানে 92 বার বিদেশে গিয়ে 2021 কোটি টাকা জনসাধারণের ট্যাক্সের পয়সা খরচ করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট রেজাল্ট কি হলো? নোজ ডাইভ। 23% হারে বাড়ছিল 2014-তে, 2017-তে -10.26%। জবাব দিন। এক্সপায়ারি প্রাইম মিনিস্টার শ্রী মোদী, এর জবাব মানুষকে আপনাকে দিতে হবে। দিস ইজ দি ফার্স্ট পয়েন্ট, ডিরেলমেন্ট মাস্টার। এক্সপায়ারি পিএম একেবারে পাটলি থেকে বের করে দিবে, লাইনচ্যুত হয়ে গেল অর্থনৈতিক অবস্থা। তার জবাব মানুষকে আর দিতে হবে। মানুষ জানতে চায়। আমি তো আপনাদের 5-6টা প্যারামিটার্স বললাম, সময় থাকলে আরো 5টা বলে দিতাম। আমাদের ম্যানিফেস্টো পড়ুন, আরো সেখানে পাবেন। এবারে পয়েন্ট 2, উনি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে, তিনি নাকি স্পিড ব্রেকার। তথ্যে যাওয়া যায়, স্ট্যাটিস্টিক্স ডাজ নট লাই, যেহেতু তথ্যে যাও। জিডিপি গ্রোথ 2017-18-তে ভারতবর্ষে 6.7%, হয়তো ফেলে দিয়েছে, নিচে নামিয়ে দিয়েছে 6.7।
পশ্চিমবঙ্গে 9.15%। 9.15, আমার তথ্য নয়, এটা কেন্দ্রীয় সরকারের তথ্য। স্পিড ব্রেকার যা কি হচ্ছে 2018-19-এ ভারত একটু বেড়ে 7.23। আজকেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেছে গতকাল এটা 7% হবে, নিচে নেমে আসবে, আরো 7.23 থেকে হয়তো 7% এসে যাবে। বাংলা সেই জায়গায় কত রেটে বাড়ছে 2018-19-এ জিডিপি 10.71%। স্পিড ব্রেকার প্ল্যান এক্সপেন্ডিচার, মানুষের হিতে যে প্ল্যান এক্সপেন্ডিচার হয়, পরিকল্পনার খাতে যেটা আমরা ব্যয় করি, ছিল 14,615 কোটি 2010-11-তে। আগের সরকারের সময় মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছেন, আমি ফিগারটা এক্স্যাক্টলি বলে দিচ্ছি, 85,328 কোটি টাকা 2018-19। কোথা থেকে তথ্য পাচ্ছি? মার্চ 31, এই সবে পার হয়েছে দুদিন, অফিসিয়াল ডেটা চলে এসেছে, যেটা ওয়েবসাইটে চলে যাবে। 85,328 কোটি, তার মানে বাড়লো কত গুণ? আমরা সরকারে আসার পরে 6 গুণ বেড়েছে প্ল্যান এক্সপেন্ডিচার, পরিকল্পনার হাতে ব্যয়। এক্সপেন্ডিচার ব্যয়, অ্যালোকেশন নয়, ব্যয় সাধারণ মানুষের জন্য। স্পিড ব্রেকার জানা আছে তোমার? নাম্বার 2, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচারে রাস্তা হয়, স্কুল হয়, কলেজ হয়, অ্যাসেট তৈরি হয়। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছিল 2,225 কোটি যখন বামফ্রন্ট সরকারের লাস্ট বছর। আপনারা শুনে খুশি হবেন, লেটেস্ট ফিগার ক্যাপিটাল এক্সপেন্ডিচার 25,287 কোটিতে পৌঁছে গেছে, 25,287, তার মানে 11 গুণ বৃদ্ধি পেয়েছে। তাই তো আজকে দেখছেন 26,000 কিলোমিটার গ্রামের মধ্যে রাস্তা হয়েছে, অ্যাসেট ক্রিয়েট, 22,000 কিলোমিটার স্টেট রোডের রিপেয়ার হয়েছে বা নতুন তৈরি হয়েছে, অ্যাসেট তৈরি। তৃতীয়, চতুর্থ, স্টেট রেভিনিউ কি হলো? যখন আমরা সরকারে এসেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় লাগাম হাতে নিয়েছিলেন এই সরকারে, রাজ্যের রাজস্ব ছিল 21,128 কোটি 2010-11 ওই বছর। এখনো লেটেস্ট ফিগার কম্পাইল হয়নি, তাও যা পেয়েছি আপনাদের সামনে রাখছি। 21,000 কোটি থেকে জাম্প করে রাজস্ব, নিজের রাজস্ব, ওন ট্যাক্সেস 63,000 কোটিতে পৌঁছেছে, 3 গুণ বেড়ে গেছে। এক্সাক্ট ফিগার 62,746, তার মানে প্রায় 63,000-এ গিয়ে পৌঁছেছে। তাই আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যা উনি করেছেন পাবলিক মিটিং, আমি শুধু তথ্যগুলো ধরে দিচ্ছি যেগুলো উনি বেশিরভাগ তথ্য বলেছেন। যে ডিরেলমেন্ট মাস্টার, কি করে ট্রেন চলছিল একটা লাইনে, তাকে লাইনচ্যুত করে ভারতের অর্থনীতিকে ধ্বংস করে আজকে এসে বলছেন স্পিড ব্রেক। অর্থ আছে পকেটে না বোঝেন? তাই আমি চ্যালেঞ্জ করছি আমাদের সরকারের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই তথ্যগুলো যেগুলো আপনাদের সামনে রাখলাম, যার বেশ কিছু তথ্য উনি মিটিংয়ে পেশ করেছেন, তার পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। এক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, পশ্চিমবঙ্গ ভার্সেস ইন্ডিয়া। ইন্ডিয়া বেড়েছে 2017-18-তে 5.54% মিস্টার মোদির রাজত্বে, 5.54%। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছে 16.29%, 16.29, আমার ফিগার নয়, পাবলিক ডোমেনের ফিগার।
2018-19-এ ভারতের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ একটু বেড়ে 7.77 হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এখনো কিন্তু 12% কাছে আছে। স্পিড ব্রেকার এটা বক্তব্য। আনএমপ্লয়মেন্ট আপনাদের বলেছি সারা ভারতবর্ষে কীভাবে কর্মসংস্থানের নিঃশ্বাস একেবারে নিঃশেষ হয়ে গেছে। হাইয়েস্ট ইন 45 ইয়ার্স আনএমপ্লয়মেন্ট। পশ্চিমবঙ্গের আনএমপ্লয়মেন্ট নিচে নেবে 40% নিচে নেবে আনএমপ্লয়মেন্ট। এটা হচ্ছে আপনার 1 কোটি চাকরি তৈরি হয়েছে। আপনারা জিজ্ঞেস করেন কোথা থেকে আমি তথ্য পাচ্ছি, এগুলো প্রত্যেকটি বাজেটে প্রত্যেক বছরে আমি অ্যাসেম্বলির সামনে পেশ করেছি। যদি অসত্য হয় কেউ বলতে পারত, প্রিভিলেজ মোশন বলেনি, তার কারণ এই তথ্য সবাই মেনে নিয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ 1 কোটি চাকরি সৃষ্টি করছে, ভারতবর্ষে মোদির রাজত্বে 2 কোটি চাকরি নিঃশেষ হয়ে যাচ্ছে। যার মধ্যে সিএমআই বলছে 2018 সালে 1.1 crore জবস এক্সটিংগুইশ। আমি বলছি না, সিএমআই বলছে, তারা কোনো পক্ষপাতিত্ব করে। এবারে নেক্সট পয়েন্ট, দুর্নীতি মাস্টার। প্রথম পয়েন্টটা ছিল ডিরেলমেন্ট মাস্টার, ইডিএম, ইকোনমি ডিরেলমেন্ট মাস্টার, নট ডিএম। দ্বিতীয়টা হচ্ছে দুর্নীতি মাস্টার। প্রথম যেটা উদাহরণ দেব আপনারা শক হয়ে যাবেন, এ পর্যন্ত কেউ বলেন। একটা সংগঠন আছে কেন্দ্রীয় সরকারের ফাইন্যান্স দপ্তর, সেই সংগঠনটার নাম হচ্ছে এটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, FIU। কোথায়? কেন্দ্রীয় সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এখানে নয়, দিল্লিতে। তাদের আজকে ডেটা বেরিয়েছে, মাস হয়ে গেছে, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। 14 লক্ষ সাসপিশন ব্যাংক ট্রানজাকশন, 14 lakhs of suspicion bank transaction। কে বলছে? কেন্দ্রীয় সরকারের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলেছে কদিন আগে। ফাইন্যান্স মোদী সরকারের 4,73,000 পৌঁছে গেল, তাহলে 65,000 থেকে জাম্প করে জিরো অ্যাকাউন্ট ছিল জনধন যোজনা, বিশালভাবে সেখানে টাকা ঢুকে যাচ্ছে। এটা কি ব্ল্যাককে হোয়াইট করার ফন্দি? এটা কি এক্সপায়ারি বাবু লন্ড্রি সার্ভিস? ইজ দিস আ লন্ড্রি সার্ভিস? ব্ল্যাককে হোয়াইট করা? কে বলছে? কোট করে দিন। पंकज कुमार मिश्रा, डायरेक्टर फाइनेंशियल इंटेलिजेंस, फाइनेंस मिनिस्ट्री, गवर्नमेंट ऑफ इंडिया, बोलছে কি increase is 14 times more than the STRs and suspicious transaction reports received prior to demonetization, close quote। আমি বলছি না, কে বলছে? पंकज कुमार मिश्रा, डायरेक्टर फाइनेंशियल इंटेलिजेंस यूनिट বলছে 14 টাইমস বেড়ে গেছে ডিমনিটাইজেশনের পরে। জবাব দাও মাননীয় মুখ্যমন্ত্রী, মানুষ জবাব চাইছে যে ডিমনিটাইজেশন করার পরে কি করে এই 14 লক্ষ, এটা হয়তো কয়েক কোটি হবে, ওরা 14 লক্ষ খুঁজে পেয়েছে। 14 লক্ষ সাসপিশন ব্যাংক ট্রানজাকশন মানে কি? মানে কালো টাকা সাদা হয়ে যাচ্ছে। কতগুলো এতে ইনভেস্টিগেশন হয়েছে 14 লক্ষ মধ্যে? বলছে 82,595টা কেসে প্রসেস হয়েছে, ইনভেস্টিগেশন নয়। তার মানে হাল ছেড়ে দিয়েছে। কেন? তার মানে ইচ্ছাকৃত। তারা কি জানতো এটা হবে? ব্ল্যাক টু হোয়াইট ফন্দি, ইজ ইট এ কনস্পিরেসি?
যে 14 লক্ষ যদি এইভাবে সাসপিশিয়াস ব্যাংক ট্রানজাকশন হয়, যেটা ওরা নিজেরা ধরেছে, আমার তো ধারণা এটা কয়েক কোটিতে পৌঁছে যাবে। তারই মধ্যে তারা প্রসেস করেছেন কত? 6%। তার মানে 94% এই যে সাসপিশিয়াস ট্রানজাকশন, যেটা সাদা টাকাকে, কালো টাকাকে সাদা করা হয়েছে, তার কেবল 6% যা ধরা পড়েছে 14 লক্ষ, তার কেবল 6% প্রসেস হয়েছে। আর কারোকে কি এ পর্যন্ত চার্জ করে জেলে পাঠিয়ে কন্ডেম করা হয়েছে? যে কেসে সরকার জিতেছে, 0। এই প্রশ্ন আমি করতে চাই। মমতা ব্যানার্জি বলেছেন কেন এক্সপায়ারি প্রধানমন্ত্রী? তার কারণ এক্সপায়ারি হয়ে গেছে। এইটা উনি বলেছেন যে ওষুধের এক্সপায়ারি হয়ে যায়। আমি আমার ওষুধ খুঁজতে খুঁজতে একটা ওষুধ পেলাম, এটার ডেট এক্সপায়ারি হচ্ছে May 20, 2019। এরপরে কিন্তু আর এটা ব্যবহার করা যাবে না, মানুষ প্রত্যাখ্যান করবে। এরপরে আসছে নেক্সট পয়েন্ট। আপনারা দয়া করে আমাদের তৃণমূল অফিসিয়াল পার্টি ওয়েবসাইটে যান। ভেরি ইন্টারেস্টিং জিনিস আছে, তার নাম হচ্ছে জুমলা মিটার। এই লাস্ট দুটো মিটিংয়ে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী, যাকে আমরা আজকে এক্সপায়ারি প্রাইম মিনিস্টার বলছি, আমরা যাকে আমি এক্ষুনি তাকে ডিরেলমেন্ট মাস্টার বলেছি, এবং তার সঙ্গে আমি বলেছি ভ্রষ্টাচার মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড, BMW, তরুণ BMW। সেই তার এই যে প্রশ্নগুলো তিনি করেছেন, যে তার জবাব প্রশ্ন আর তার জবাব আপনারা তৃণমূলের অফিসিয়াল পার্টি ওয়েবসাইটে আপনারা পাবেন। সেটার নাম হচ্ছে জুমলা মিটার। দয়া করে পড়ে দেখুন। আমি শুধু 2-3টে কথা তার থেকে তুলব। তিনি বলেছেন দিদি ডাজ নট কেয়ার ফর দ্য পুয়ার। এত বড় মিথ্যে কথা, এত বড় অসত্য, এত বড় জুমলা, নেগেটিভ জুমলা আজ পর্যন্ত কেউ বলেনি। 8.5 কোটি, 8.5 কোটি মানুষ এই রাজ্যে 2 টাকা কেজি চাল পাচ্ছে। কি হচ্ছে কৃষকদের ক্ষেত্রে, যেখানে ভারতবর্ষে রিয়েল ইনকাম অফ ফার্মার্স, সারা ভারতবর্ষে কৃষকদের ইনকাম 6.5% পড়ে গেছে। সেখানে বাংলার কৃষকদের 91,020 টাকা থেকে বেড়ে 2,91,000 পৌঁছে গেছে 17 3 গুণ। আর পশ্চিমবঙ্গে 91,020 টাকা থেকে কৃষকের ফ্যামিলির রোজগার জাম্প করে 3 গুণ হয়ে 2,91,000 পৌঁছেছে 17-18-তে, হয়তো 18-19-এ আরো সেটা বেড়ে গেছে। তার মানে বলছেন উনি কি does not care for the poor। আশ্চর্য। শুধু তাই না, আমি তো বলবো it's a crime। এই তথ্য নিশ্চয়ই তার প্রধানমন্ত্রী এই তথ্য তার কাছে নেই, তা সত্ত্বেও তিনি ঝুমলা দিয়ে গেলেন, উল্টো নেগেটিভ। আগেবারে ঝুমলা দিয়েছেন 15 লক্ষ টাকা সবাইকার অ্যাকাউন্টে চলে যাবে। যখন গেল না, যখন জিজ্ঞেস করা যায় কি বললো, ওটার নাম ঝুমলা। ঝুমলা কথাটাই কোনোদিন ভারতবর্ষের রাজনৈতিক কচকচিতে আমি শুনিনি, আলোচনায় শুনিনি। এই প্রথম আবিষ্কার। তারপরে দ্বিতীয় প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে, দুটো একটা বলে দিচ্ছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম বাজাচ্ছে, স্যাংশন কতগুলো হয়েছে? 63 লক্ষ 2015-তে। তৈরি কতগুলো হয়েছে? 12 লক্ষ। জবাব দাও, কেন তোমার সরকার গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান ইমপ্লিমেন্ট করেনি? দাঁড় করাতে হবে।
এখানে এসে যার কি হচ্ছে, গ্যাসের কথা বলা হয়েছে, গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে। একটু দয়া করে আমি আমার কনস্টিটিউয়েন্সিতে গিয়ে জিজ্ঞেস করলাম গ্যাস সিলিন্ডারে কি হলো, বললো স্যার প্রথম সিলিন্ডারটা কয়েকজন পেল, যখন সিলিন্ডারটা ফিল আপ করতে গেল তখন পুরো টাকা দিতে হবে, তাই আমরা ওই কাঠ জ্বালানিতে ফিরে গেছি। আর প্রচার কি হচ্ছে, গ্যাস সিলিন্ডার সব চেঞ্জ করে গেছে। Total number of LPG connections in India has increased 16.26%, but use of gas cylinder increased only by 9.83%. কেননা একবার সিলিন্ডার পাওয়ার পরে তারপরে সে ফিরে গেলে পুরো টাকা দিয়ে তাকে সিলিন্ডার নিতে হবে, সেহেতু বেচারা গরিব মানুষ আবার সেই কাঠ জ্বালিয়ে বা কয়লা জ্বালিয়ে তারা ফিরে। আর এখানে এসে বড় বড় কথা, স্বাস্থ্য সাথীর কথা বলেছেন। স্বাস্থ্য সাথীকে আমি চ্যালেঞ্জ করে বলছি, 30 ডিসেম্বর 2016-তে আমরা স্বাস্থ্য সাথী চালু করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, উনি হেলথ মিনিস্টার, স্বাস্থ্যের মন্ত্রী। 1.5 কোটি মানুষ, ফ্যামিলিজ, তার মানে 5 কোটি মানুষ, 1.5 কোটি ফ্যামিলি মানে 5 কোটি মানুষ স্বাস্থ্য সাথী পাচ্ছে। 75% রাজ্যের 75% মানুষ অলরেডি স্বাস্থ্য সাথীতে কভার হয়ে গেছে, 90-এর দিকে চলে যাওয়া। সেখানে হঠাৎ এসে হাজির 23/9/2018-তে প্রায় 1.5 বছর পরে আয়ুষ্মান। এখন আয়ুষ্মান ভারত সম্বন্ধে আপনাদের দুটো কথা বলে শেষ করি। আয়ুষ্মান ভারত আমরা 100% প্রিমিয়াম দিচ্ছি, 100%। সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের প্ল্যানে ছিল 40-60, আমরা দেব 40%, কেন্দ্রীয় সরকার দেবে 60%। তার মানে কি জানেন, যখন রসিদটা দেওয়া হচ্ছে, কাগজটা আমি ইচ্ছে করে আনিনি, আপনাদের কাছে আছে, সেখানে প্রধানমন্ত্রী বিরাট ছবি দিয়ে মানুষকে রসিদ দেয়। আরে তুই দিচ্ছিস 60%, আমরা দিচ্ছি 40%, কেন আমরা মানবো? আমরা 100%, আমরা 100%। তাই মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করেছিলেন আমি নেব না, আমি 100% দেব, আমি 5 কোটি মানুষের উপকার করব, তার মানে 1.5 কোটি পরিবারকে দেব, এবং আস্তে আস্তে 1.5 কোটির জায়গায় আরো আমি এগিয়ে নিয়ে যাব। এবারে আসছি বাংলা শস্য বিমান বিরোধী, বাংলা শস্য বিমান। আপনারা শুনে খুশি হবেন, আমাদের স্কিমে 100% প্রিমিয়াম এই যোজনাতে আমরা দিচ্ছি। সেই নিয়ে কেন্দ্র সরকার মুখ খুলছে। কৃষক বন্ধু অ্যাসিওর স্কিম পড়ে দেখবেন, আমি শেষটায় বলে দিই, কৃষক বন্ধুতে আপনার টাকা ব্যতীত 2 লক্ষ টাকা পাবে যদি কেউ মানুষ মারা যায়। আছে কেন্দ্রীয় সরকারের স্কিমে, আছে নেই? 2 লক্ষ টাকা পাবে, ফ্যামিলি পাবে, সে যেভাবেই তার মৃত্যু, 2 লক্ষ টাকা পাবে। কেন বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের আধা ঘেঁচড়া স্কিম নেবে? এবারে আরো একটা কথায় আসি, তারপরে শেষ করবো। আপনাদের প্রশ্ন নিশ্চয়ই সুযোগ। আপনি জিজ্ঞেস করতে পারেন স্পিড ব্রেকার, কেন্দ্রীয় সরকার আজ 31শে মার্চ অব্দি রাজ্যকে কত টাকা দেওয়ার যেটা দেয়নি, যেটা আমাদের কনস্টিটিউশনাল অধিকারে তথ্য কিন্তু নেই। আজকেই সেই তথ্য আছে, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। 19,347 কোটি টাকা, 19,347 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, ডিনাই করেছে। 31শে মার্চ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, পেলাম না। তার মধ্যে কি আছে? মাননীয় মুখ্যমন্ত্রীরা বলেছিলেন, একবার একটা অ্যামাউন্ট বলেছিলেন, আমি আপনাদের লেটেস্ট ফিগার অর্থমন্ত্রী হিসেবে দিয়ে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন
সর্বশিক্ষা অভিযানে 5,566 কোটি টাকা দিল না আমাদের, ডিউ আছে, দিতে হবে 5,566, 5,566। মিড ডে মিলে 734 কোটি দিল না। স্বচ্ছ ভারত মিশন নাম বাজাচ্ছে, স্বচ্ছ ভারত মিশন নিয়ে। আরে বাবা, প্রথম ডিস্ট্রিক্ট যেটা ইউনাইটেড নেশনস এর অ্যাওয়ার্ড পায় কে? নদিয়া। তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ল্যাটিন আমেরিকাতে গিয়ে ভারতবর্ষ এবং বাংলার তরফে অ্যাওয়ার্ড নিয়ে আসে। স্বচ্ছ ভারত মিশনে আমাদের 860 কোটি টাকা দিল না। স্পিড ব্রেকারের কথা বলছে, অসত্য এসে বলছে, হয় তথ্য নেই, একদম ইগনোরেন্ট, আপনাদের প্রধানমন্ত্রীর জন্য ঠিক নয়, অথবা আছে, আমার ধারণা আছে, সেটা লুকিয়ে রাখা হয়েছে। আপনারা জানেন যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনে আনএমপ্লয়মেন্ট ডেটা রিলিজ করতে দেওয়া হয়নি, যার জন্য তাদের অ্যাক্টিং চেয়ারম্যান রিজাইন করল। রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যানের উপরে প্রেশার এলো, সে রিজাইন করল। আমার ধারণাই আছে ওর কাছে ডেটা, রিলিজ করছেন না। আমি দিয়ে দিচ্ছি আপনাদের, 19,347 কোটি টোটাল, যার মধ্যে স্বচ্ছ ভারতে 860, সর্বশিক্ষা অভিযানে 5,566, মিড ডে মিলে 734, 14th ফিনান্স কমিশনের পারফরমেন্স গ্রান্ট 1,301 কোটি দিল না। এর মধ্যে লুকিয়ে আছে, তারপরে এছাড়াও আছে আদার সেন্ট্রাল স্পন্সর স্কিম, যেগুলো আমাদের অধিকার, সেগুলো দিল না, যার মধ্যে ফুড সাপ্লাই আছে, হেলথ আছে, সমস্ত রয়েছে। তার মানেটা কি? তার মানে এদিকে বলছেন স্পিড ব্রেকার, এদিকে বলছেন গরিবদের পক্ষে নয়। আসল তথ্যটা কি আজ আপনাদের সামনে রেখেছি। আমাদের ম্যানিফেস্টোতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? বলছেন এখন হেলথের এক্সপেন্ডিচার, স্বাস্থ্যের ক্ষেত্রে ভারতবর্ষের জিডিপির 1% স্বাস্থ্যের জন্য খরচ করা হয়। এক্সপায়ারি প্রাইম মিনিস্টার চলে যাওয়ার পরে স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি 1% জিডিপির জায়গায়, আসল ফিগারটা হচ্ছে 1.8, তার জায়গায় আমি 4.5% জিডিপি স্বাস্থ্যে খরচ করি ভারতবর্ষে। এটা ভিশন, এইটা হচ্ছে মমতা ব্যানার্জির ভিশন। 1%কে আমি 4.5% স্বাস্থ্যের জন্য, সাধারণ মানুষের জন্য আমি নিয়ে যাব। উনি ম্যানিফেস্টোতে লিখেছেন নিজে। এডুকেশনের ক্ষেত্রে আজ 3% জিডিপি, 3% কেন্দ্রীয় সরকার খরচ, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিলে খরচ করে মোটে 3%। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এটাকে আমি 6% দিই, কেননা হেলথ অ্যান্ড এডুকেশন, স্বাস্থ্য এবং শিক্ষা সাধারণ মানুষকে বল দেবে, এম্পাওয়ার করবে। তবে বলবো যে ম্যানিফেস্টো পড়ে দেখুন, এর থেকেই যে এই যে বলে গেলেন দুদিন মাননীয় আমাদের নরেন্দ্র মোদী, এক্সপায়ারি প্রাইম মিনিস্টার, অনেক কথা যদি বলেছেন তার উত্তর আপনারা পেয়ে যাবেন। যা পাবেন না আজ তথ্যের মাধ্যমে আপনাদের সামনে রেখে দিলাম। যা সমীক্ষা করে নিই, এক্সপায়ারি পিএম মিস্টার মোদী বাবু, আমরা বলছি ডিরেলমেন্ট মাস্টার, লাইন ছুতো করে অর্থনীতিকে একবারে গাড্ডায় ফেলে দিচ্ছে। আর পশ্চিমবঙ্গে সেই সময় কি হয়েছে? একদম উল্টো ছবি। তথ্য বলছে, আমি বলছি না, কেন্দ্র সরকারের তথ্য। ভ্রষ্টাচার, একটা কেস দুটো আমি দিয়েছি, 14 লক্ষ সাসপিশিয়াস ব্যাংক ট্রানজাকশন, আরেকটা কেস দিয়ে দিই। রাফেলের কথা আপনারা জানেন, আরেকটা দিয়ে দিই যেটা আপনারা হয়তো জানেন না। স্মল এন্ড মিডিয়াম ক্ষুদ্র ব্যবসাকে 59 মিনিটে ধার দেওয়া হবে। চিন্তা করুন, 59 মিনিটে ধার দেওয়া হবে, কেন্দ্রীয় সরকারের স্কিম। 59 minutes
তার মানে 1 ঘন্টার কমে পুরো ধার পেয়ে যাবেন, ঠিক আছে? চালাচ্ছে কে? প্রাইভেট কোম্পানি, তার নাম কি? ক্যাপিটা ওয়ার্ল্ড। কোথাকার কোম্পানি? আহমেদাবাদ। তাদের 2016-তে তাদের অ্যাকাউন্ট দেখাচ্ছে লস 38,888। 2016-তে এই কোম্পানি তার লস ছিল 38,888। মাননীয় মুখ্যমন্ত্রী এটা মেনশন করেছেন কোন একটা মিটিং, আমি তথ্যটা দিয়ে দিচ্ছি। আজকে তাদের কি অবস্থা জানেন? এই ফেভার করার জন্য আহমেদাবাদের ক্যাপিটাকে তাদের ইনকাম হয়েছে 130 কোটি, ছিল 38 মানে 29,000 টাকা লস। সেই কোম্পানি আজকে 130 কোটি ইনকাম, যার মধ্যে 22 কোটি তারা পেয়েছে পাবলিক সেক্টর ব্যাংকের কাছে। ইট ইজ এ স্ক্যাম। এটা 29,000 কোনটা লস হচ্ছে 38,888, কিছুই না, মানে 40,000 এরকম। তাতে লসে চলছিল, মানে কিছুই কোম্পানি নয়, দুটো কোম্পানি, ফেক কোম্পানি। তাকে এই কন্ট্রাক্টটা দিয়ে দেওয়া হলো। 38,888 লস 2016। কোটি নয়, কোম্পানি নয়, 38,088 টাকার রুপি যাতে লস হয়, সেটা কোম্পানি। তাহলে পানের দোকানেও হয় না, এর থেকে লস হয়, প্রফিট হয়। সেই তার মানে শেল কোম্পানি। কোথার থেকে? আহমেদাবাদ থেকে। কে তার ওনার? তিনটি ইয়াং ছেলে, দুজন আহমেদাবাদ বেসড। তাদের আজকের ইনকাম কত? 130 কোটি। লস ছিল 40,000 টাকা, সেটা আজকে ইনকাম 130 কোটি, যার মধ্যে 22 কোটি কে দিয়েছে? তাদের ন্যাশনালাইজড ব্যাংকস অফ ইন্ডিয়া, যারা কন্ট্রোল বাই ফাইন্যান্স মিনিস্ট্রি। এর ইনভেস্টিগেশন হবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। আমি আপনাকে তথ্যটা একটু দিয়ে দিলাম, উনি একদিন বলেছেন এই কোম্পানির সম্বন্ধে, কিন্তু আজ আমি আপনাকে তথ্য দিয়ে বলছি যে কোম্পানি ছিল, সেই কোম্পানির 130 কোটি ইনকাম, 22 কোটি দিল প্রাইভেট সেক্টর ব্যাংক। কিন্তু তিনটে আপনাকে কেস দিলাম, যার থেকে আমি বলছি দুর্নীতির মাস্টার, ডিএম নট পিএম। সেটা কি? এক হচ্ছে সাসপিশিয়াস ব্যাংক ট্রানজাকশন, দুই হচ্ছে রাফেল 30,000 কোটি অনিল আম্বানিকে দেওয়া, সে সম্বন্ধে আপনারা সবাই বাকিবল আছে। তৃতীয়, বুঝতে পারবেন, ঘুরতে গিয়ে দেখবেন এসব ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে আসবে। ইটস এ স্ক্যাম অফ দ্য ফার্স্ট। তিনটে স্ক্যাম, 14 লক্ষ সাসপিশিয়াস ব্যাংক ট্রানজাকশন, কালো টাকাকে সাদা করা, রাফেলের 30,000 কোটি টাকা। আর এখন দেখুন ক্যাপিটা ওয়ার্ল্ডের কি ঘটনা। প্রত্যেককে যারা এই স্কিমে যাবে তাদের ফি দিতে হবে এই কোম্পানি জগৎ। সেহেতু আমি এইটা বলেই শেষ করব যে উনি এসে যে কলকাতায় যে সমস্ত কথা বলে গেছেন, মোস্ট আনফর্চুনেট। প্রধানমন্ত্রী একটা দেশে এসে বলতে পারে, তাই ওর এক্সপায়ারি, বিকজ এভরিথিং ইজ সেড, ডেটা প্রুভস, আমি বলছি data proves that they are false. What Mamata Bandyopadhyay has done is history. ভুলে যাবেন না, কন্যাশ্রীর জন্য যেদিন ইউনাইটেড নেশনস উনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, আমি ছিলাম সঙ্গে। আমার বলতে দ্বিধা নেই, 62টা দেশ, 64টা দেশ, 552টা প্রজেক্ট, সেই কম্পিটিশনে কন্যাশ্রী পৃথিবীর সবচেয়ে বড় প্রাইজ পেয়েছিল। যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে সেই প্রাইজ গ্রহণ করছে, আমার চোখে জল এসে গেছে। What Bengal has done today, the world is doing tomorrow. 53টা দেশ আমাদের কন্যাশ্রী আজকে ইমিটেট করছে, আজকে আমাদের নকল করছে, শিখছে। What Bengal has done today, the world will do tomorrow. ভুলে যান what Bengal thinks today.
only India will think about it. But Mamata Bandyopadhyay has done today, the world will adopt tomorrow. তার মধ্যে 53টা দেশ অলরেডি কন্যাশ্রী মডেল দিয়ে হাঁটাহাঁটি করছে, সেটাকে কি করে তারা অ্যাডাপ্ট করছে। তার এগেনস্টে দেখুন একটি মানুষকে সমস্ত তথ্য আছে, আর কোন জায়গাতে তথ্য থাকে না, তিনি এখানে এসে একেবারে জুমলা, একেবারে অন্যায় কথা, একেবারে মিথ্যা কথা, অর্থনৈতিক অবস্থাকে ডিরেল করে দিয়ে বিশাল ধরনের স্ক্যাম আপনাদের সামনে রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আপনাদের থাকলে নিশ্চয়ই 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জঙ্গলমহল থেকে তুলে পাঠানো হচ্ছে উত্তরবঙ্গে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি যে জঙ্গলমহল থেকে বাহিনী দেখুন, এটা আজকের আলোচনার বাইরে, সেহেতু সে নিয়ে আমি বলতে চাই না। আপনি নিজেই তার উত্তর দিয়ে দিয়েছেন, যেখানে তারা জঙ্গলমহলে যারা তারা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত 50-60 বার জঙ্গলমহল গেছেন, আস্তে আস্তে শান্তি ফিরে এসেছে, সিকিউরিটি ফোর্সেস আছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আছে। অযোধ্যা পাহাড়, যেখানে আমি যখন এখানে এসেছিলাম 2011 থেকে ওদিকে যেতেই চাইতো না, আজ সেখানে ট্যুরিস্ট লজ হয়েছে, ট্যুরিস্ট সেক্টর। যেহেতু আজকের আলোচনার বাইরে আমি নিজের বিস্তারিত উত্তর দিচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবেন, যেহেতু উনি বারবার বলেছেন গেছেন এবং উনি স্পষ্ট কথায় বলে দিয়েছেন যে এটা অত্যন্ত ডেঞ্জারাস জিনিস কেন্দ্রীয় সরকার করছে। উনি নিজে বলেছেন সমস্যা হতে পারে তুলে নেওয়া। দেখুন, এ সম্বন্ধে আমি মন্তব্য করতে চাই না। মাননীয় মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নিশ্চয়ই স্যার, প্রধানমন্ত্রী কাল ক্রিকেটের জনসভায় আবার বললেন যে পে কমিশন রাজ্য সরকার এখন দেখুন, আগে তো এই যে কথাগুলো বললাম এগুলো হজম করতে দিন ওকে, নিশ্চয়ই আমরা আলোচনা করব, সময় মতন আলোচনা করব। আমরা তো এগিয়ে যাচ্ছি, যা করার আমরা করছি। এই যে আপনাদের সামনে আজকে রাখলাম এই প্রতিচ্ছবি, আপনারা আগে জেনেন, সে সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই বলুন। No, you tell me what. Which one? Darshan Mishra code was published on 31st of March. Just 2 days ago. See, the intelligence unit of the finance department closes its final report on 31st of March. It is from there that I have quoted it. My own feeling is it is not 14 lakhs, it will be in crores. 14 lakh transactions. 14 lakh transactions have caught now. Imagine how many transactions have happened in reality since demonetization. It will be 300 crores is only per month invoices in GST. 300 crores per month. So somebody has to estimate what is the total number of transactions and how many of those transactions are suspicious. I am sure when the next government comes, it will investigate and you will find that these suspicious transactions are in crores. So my point is this purposeful? Is this intended? Is it inefficiency? Where does it arise from? It arises from demonetization. Because Mr. Mishra says this in his court. Since demonetization, what was 62,000 suspicious transactions in 2013-14 has jumped to 14 lakh transactions. That means there's a massive scam with regard to making black money white under the aegis of the demonetization process. I had also said that in GST, because GST was not done properly, I have said there is hawala taking place in GST. Why? Because you don't have to uplift
invoices when you fill up the short form. And only few weeks ago, they have started catching one or two people. So you put the demonetization massive scam, add to it the GST scam that is emerging with Hawala and black money, put this together and you know who is the high priest of corruption in India.